দিস ইজ দি নর্মাল সাইনাস রিদম, বুঝলে? এটা খেয়াল করো যে তোমার দিস ইজ দি হার্টের স্ট্রাকচার। তোমরা সবাই এটা জানো, এটা ডেসক্রিপশন দরকার নাই তোমাদের। এখানে একটা অ্যানিমেশন দিয়ে আছে সাইনাস নোড। এটা দিস ইজ এবি নোড, দিস ইজ লেফট অ্যাট্রিয়াম। তোমার এখানে পালমোনারি ভেইন গুলো এবং স্ট্রাকচার গুলো তোমরা যখন 3D তে খেয়াল করবা যে পালমোনারি আর্টারি যেগুলো থাকে, সে পালমোনারি আর্টারিটা থাকে তোমার সামনে থাকে, অ্যাওটা থাকে পিছনে, এবং লেফট অ্যাট্রিয়ামটা সাধারণত হার্টের পিছনে থাকে, জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ইসোফাগাস। তা সাইনাস নোড থেকে নর্মাল রিদম আসে এবং এবি নোড দিয়ে ভিস পারকেঞ্জেল এবং আলটিমেটলি লেফট ভেন্ট্রিকেল এবং রাইট ভেন্ট্রিকেল ডিপোজিশন হয়, আর লেফট অ্যাট্রিয়াম ডিপোজিশন হয় থ্রু ব্যাকম্যান বান্ডেল। এই যে লেফট অ্যাট্রিয়াম, দিস ইজ নর্মাল সাইনাস রিদম। আর বাম পাশে দেখো তোমাদের একটা ছবি দিয়ে আছে হিজ ইলেকট্রোগ্রাম। তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় ছবি আঁকতে দিতে পারে যে হিজ ইলেকট্রোগ্রাম আঁকো। AHB পিআর ইন্টারভালকে যায় মেনলি এই বিনোডের উপর দিয়ে যেতে যে সময়টুকু লাগে সেই সময়টুকে বলা হয় তোমার HB ইন্টারভাল। HB ইন্টারভালকে মাপা হইলো তোমার AHB। এই তিনটে দিয়ে আমরা সাইট অফ ব্লক নির্ণয় করতে পারি যে দিস ইন্টারভাল যে তোমার এবি নোডে ব্লকটা হয়েছে, দিস ইজ ব্লক ইন দি সুপ্রা নোড, এবি নোডে ব্লক না বিলো দি নোড। যদি যে AHB এই তিনটে সিগন্যাল দিয়ে বোঝা যাচ্ছে অ্যাট্রিয়াল সিগন্যাল, এটা ভেন্ট্রিকুলার সিগন্যাল, মাঝখানটা হিজ বান্ডেলের সিগন্যাল। যদি এ থাকে, এইচ থাকে না, ভিউ থাকে না, আমরা ইপি স্টাডিতে করে দেখি, তাহলে বুঝবো যে ব্লক ইন দি এবি নোড, মানে অ্যাট্রিয়াল আছে, হিজেও নাই, বিলো এই দুটো নাই, এইচ নাই, ভিউ নাই, তাহলে বুঝবো যে ব্লক ইন দি এবি নোডে ব্লক। আর যদি দেখি যে ব্লকটা এ আছে, এইচ আছে, শুধু ভি নাই, তাহলে বুঝবো ব্লক ইন দি ইনফানোডাল ব্লক, ব্লক ইন দি হিজ পারকেনজি সিস্টেম। তাই আমরা সাইট অফ ব্লক দেখে বুঝতে পারি এটা দিয়ে যে হোয়ার ইজ দি ব্লক। নর্মাল রিদম আসে এসআই নোড থেকে। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, দিস ইজ ডিফারেন্ট থিং। দিস ইজ ছবি দেখো, দিস রিদম ইজ কামিং ফ্রম নট এসআই নোড, দিস ইজ কামিং ফ্রম দি লেফট অ্যাট্রিয়াম, মোস্টলি ফ্রম দি পালমোনারি ভেইন। দেখো যে পালমোনারি ভেইন থেকে ক্যাওটিক ফ্যাশনে ইরেগুলারলি সে অনেক হাই রেটে দিস ইজ ফায়ারিং হচ্ছে। দিস ফায়ারিং ইজ ব্লকড ইন দি এবি নোড, সাম ইজ কন্ডাক্টেড, মোস্ট অফ দি ফায়ারিং ইজ ব্লকড ইন দি এবি নোড। সো দিস এবি নোডের কন্ডাকশনের উপর ডিপেন্ড করে ভেন্ট্রিকুলার রেট উইল বি স্লো অর ফাস্ট। এটা তোমরা খেয়াল করবা যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের এটা কোত্থেকে আসে, মেনলি আসে তোমাদের পরীক্ষা তোমাদের ধরতে পারে যে এটা define atrial fibrillation, the rapid, irregular, chaotic form of atrial tachyarrhythmia, বুঝলে, with irregular ventricular response. This is the তোমার ডেফিনেশন বলতে চাও, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডেফিনেশন, আরো বিভিন্ন রকম ডেফিনেশন দিতে পারো। দিস ইজ দি একটা আইডিয়াল ডেফিনেশন। সেখানে তুমি ইসিজি যদি দেখতে চাও, ইসিজিতে কি পাবা না, দিস POF is absent because this is not coming from the sinus node, so this is replaced by the fibrillatory wave. So fibrillatory wave দেখা যায়, fibrillatory wave গুলো দেখা যাচ্ছে, there is no POF, irregular এবং there is no POF is replaced by fibrillatory wave। এবং এটা খেয়াল করো যে এটা আসতেছে মেনলি লেফট অ্যাট্রিয়াল থেকে আসে আমাদের মাইটাল স্টেনোসিস রোগীর ক্ষেত্রে, আর নন ভালভুলার কেসে মেনলি এগুলো আসে তোমার পালমোনারি ভেইন থেকে আসে। পালমোনারি ভেইন ইজ দি বকে আমরা বলি পিভি তোমার ফোকাস, পালমোনারি ভেইন ফোকাস, যেখান থেকে মেনলি 90% অফ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের যে তোমার অরিজিন, যেগুলো ফায়ারিংটা হয় পালমোনারি ভেইন থেকে। এটা মেনলি পালমোনারি ভেইন ইজ দি সোর্স অফ দি ফায়ারিং অফ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা তোমাদের মেজর খেয়াল রাখবা, 90% ক্ষেত্রে এখান থেকে হয়, বাকি 10% ক্ষেত্রেও সেক্ষেত্রে তোমার লেফট অ্যাট্রিয়াম, করোনারি সাইনাস, এই সমস্ত বিভিন্ন জায়গায়। তোমাদের 90% ক্ষেত্রেও এই ভিডিও অফ করো। দিস ইজ দি তোমাদের যদি 3D তোমার একটা অ্যানিমেশন করো যে হার্টের ভিতরে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেমন দেখতে, ঠিক এরকম দেখতে তোমার। দিস ইজ দি ক্লিনিক্যাল তোমার প্যাটার্ন, যে আমরা যে এটা কেমন আসে তোমার, এটা ডেফিনেশনটা এরকম হবে যে তোমার র্যাপিড ইরেগুলার chaotic form of atrial tachyarrhythmia
with irregular ventricular response. This is the definition of atrial fibrillation. এবং ECG finding এ তোমার P wave is absent, replaced by fibrillatory wave. 90% of the pulmonary vein focus, যেটা বলি আমরা পিভি পোটেনশিয়াল বলি, ফোকাস তোমাদের বলতে সুবিধা, আমাদের ইপি ভাষায় আমরা বলি দিস ইজ পিভি পোটেনশিয়াল, দিস ইজ পালমোনারি ভেইন পোটেনশিয়াল, 90% অ্যারাইজিং ফ্রম দি পালমোনারি ভেইন। সুপিরিয়র লেফট, এটা তোমার রাইট সুপিরিয়র, রাইট ইনফিরিয়র, লেফট সুপিরিয়র, লেফট ইনফিরিয়র, দিস ইজ লেফট অ্যাটেল অ্যাপেন্ডিক্স। এটা অ্যাপেন্ডিক্সটা যদি দেখো, এই অ্যাপেন্ডিক্স তোমার এখানে তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে এখানে ক্লট জমা হয় এবং দিস ক্লট ইজ ডিসলজ এন্ড ক্লট তোমার স্ট্রোক। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের তোমার পরে বলতেছি যে মেজর, আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাইলে পারেই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের মাথায় থাকে সবসময় যে পেশেন্ট যে কোনো সময় ডিপেন্ডস অন দি ফ্যাক্টর, পেশেন্ট ডেভেলপ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে স্ট্রোক ডেভেলপ করতে পারে। তোমার আমরা সেগুলো স্কোরিং করে বুঝতে পারি কোন গ্রুপের রোগী হাই রিস্ক গ্রুপ, কোনটা লো রিস্ক গ্রুপ, সেই হিসাবে তোমার পরে আমি দেখাচ্ছি। এই যে 12 মিনিট একটা ইসিজি যদি পাও, এই দেখো যে ইসিজিটা ইরেগুলার ইসিজি, বুঝলে, ভেন্ট্রিকুলার রেট ইজ ইরেগুলার এবং P wave is absent, it is replaced by the fibrillatory wave. So this is atrial fibrillation. তাই এটা তোমাদের 12 মিনিট ইসিজি পরীক্ষা দিতে পারে, এটা দিয়ে তোমাদের শুরু করতে পারে তোমাদের যে কোনো পরীক্ষা দিয়ে। তো আমরা যদি মোটামুটি আর তোমার দেখো 34% অল অফ দি টেক এরিথমিয়ার মধ্যেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এটা মোটামুটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কমন লো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এবং তাদের ক্ষেত্রে মোস্ট লো নন ভালভুলার। আমাদের মোটামুটি কান্ট্রিতে ভালভুলার কেসই বেশি, তবে এখন আমাদের মোটামুটি বয়স্ক রোগীদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা নন ভালভুলার কেস আমরাও কিন্তু অনেক পেয়ে থাকি। আর বাকি যেগুলো দেখো তোমার ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, 6 সাইনাস সিনড্রোম, পিএসবিটি, পিবিসি, অ্যাট্রিয়াল ফ্লাটার, প্রত্যেকটার একটা ইডি আছে, কন্ডাকশন ডিজিজ, অ্যারিথমিয়ার একটা টোটাল একটা সিনারিও আমি তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে তোমার অ্যাট্রিয়াল ফ্লাটার। অ্যাট্রিয়াল ফ্লাটার আর ফিব্রিলেশনের মধ্যে পার্থক্য দেখো। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আসলে পালমোনারি ভেইন থেকে আসছিল, আর দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াল ফ্লাটার। টিপিক্যাল দেখো ঘড়ি কাটার মতো এটা ঘুরতেছে, ইট ইজ কাউন্টার ক্লক ফ্লাটার বা টিপিক্যাল ফ্লাটার। এটা তোমার লেফট অ্যাট্রিয়াম থেকে ঘুরে আসে তোমার এই একটা কমন সাইট আছে সিটিআই বলি, ক্যাবো, যে ইনফিরিয়র ভেনা কাভাকে বলে ক্যাবো ট্রাইকাসপিড ইথমাস। ইথমাস ডিপেন্ডেন্ট ফ্লাটার বলি আমরা, একে বলিলে ইথমাস ডিপেন্ডেন্ট ফ্লাটার। তাহলে ফ্লাটার আর ফিব্রিলেশনের মধ্যে পার্থক্য আছে। ফ্লাটারের মধ্যে ওয়েভ গুলো অর্গানাইজ থাকে, মেইনলি এটা ফিক্সড ব্লক থাকে, ক্যান বি ভেরিয়েবল ব্লক। দেখো একটা চক্র দিচ্ছে, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল, সেখানে একটা ভেন্ট্রিকুলে যাচ্ছে, এই ভেন্ট্রিকুলে। তাহলে মোটামুটি এই যে এটা অ্যাট্রিয়াল, শুধু দিস অ্যাট্রিয়াল সাইকেল, যে অ্যাট্রিয়াল সাইকেল, এই যে একটা ভেন্ট্রিকুল 3:1 এখানে দেখাচ্ছে যে তিনটা অ্যাট্রিয়াতে যাচ্ছে, একটা ভেন্ট্রিকুলে, মানে অ্যাট্রিয়াল রেট ইজ গ্রেটার দ্যান দি ভেন্ট্রিকুলার রেট। সো ইউজুয়ালি ব্লক ইউজুয়ালি ফিক্স থাকে এবং এখানে শর্ট উইথ অ্যাপিয়ারেন্স ইসিজিতে পাওয়া যায়। মেকানিজম যদি দেখো, তোমার এই দেখো উপরেরটা তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মাইক্রো রিএনটি থাকে অ্যাট্রিয়ামের ভিতরে, এই জন্য ফিব্রিলেটরি ওয়েভ, দেয়ার ইজ নো অর্গানাইজড পি ওয়েভ। আর অ্যাট্রিয়াল ফ্লাটারে অর্গানাইজড ওয়েভ থাকে, মেনলি কমনলি রাইট অ্যাট্রিয়াম থেকে আসে। সো পি ওয়েভ গুলো শর্ট উইথ অ্যাপিয়ারেন্স এবং ফিক্সড ব্লক, এখানে 1, 2, 3, 4:1 এই ব্লক আছে। 3:1 হতে পারে, 2:1 হতে পারে, এবং ভেরিয়েবল ব্লক হতে পারে কমনলি। তাই একটা রেগুলার অর্গানাইজড শর্ট উইথ অ্যাপিয়ারেন্স যদি পাও, তাহলে বুঝবা দিস ইজ তোমার অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল বা ফিক্সড ব্লক। আর দিস ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অল মেকানিজম, এটা হলো মাইক্রো রিএনটি, দিস ইজ ম্যাক্রো রিএনটি। দিস ইজ ইনসিডেন্স। দেখো যতই তোমার এটা ইউএস পপুলেশন দেখাইছে যে এজ যত বাড়বে, পপুলেশন উইথ এফ পার 100, যত এজ যত বাড়ে ততই তার মোটামুটি তোমার কোন এজে তোমার ইউএস পপুলেশনে আলটিমেটলি বয়স বাড়তে বাড়তেই তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইনসিডেন্স ততই বাড়তে থাকে। এখন তোমাদের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে ক্লাসিফিকেশন, যে হাউ উই ক্লাসিফাই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আগে বলা হতো অ্যাকিউট, ক্রনিক, বুঝলে, এখন এটাকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে।
তো কমনলি যদি তোমার মনে রাখতে পারো, এখন একটা তো ফার্স্ট অনসেট আছে, তারপরে তোমার এখনকার আমরা বলি আমরা প্যারক্সিজমাল, পারসিস্টেন্ট, পার্মানেন্ট, এই তিনটে মনে রাখলেই হবে। আরো অনেক ক্লাসিফিকেশন আছে, তবে তোমরা মনে রাখতে পারবা যে তোমার প্যারক্সিজমাল এটা উইল টার্মিনেট 24 আওয়ার্সের ভিতরে হয়, পারসিস্টেন্ট ক্যান বি টার্মিনেট বাই ডিসি কার্ডিওভার্সন অর মেকানিক্যাল কার্ডিওভার্সন, আর পার্মানেন্ট উইল নট টার্মিনেট। এই তিনটা টার্ম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে মোটামুটি তোমরা, আর অ্যাকিউট যদি হয় ফার্স্ট অনসেট সেটা অ্যাকিউট, আর যেগুলো ক্রনিক সেগুলোকে এভাবে ভাগ করা হয়। ইএসসি ক্লাসিফিকেশন গুলো হলো ফার্স্ট ডায়াগনোস অন এপিসোড অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা প্যারক্সিজমাল লেস দ্যান 48 আওয়ার্স, পারসিস্টেন্ট রিকোয়ার্স কার্ডিওভার্সন, আর একটা মাঝখানে হচ্ছে লং স্ট্যান্ডিং, যদি 1 বছরের বেশি থাকে তাকে বলে লং স্ট্যান্ডিং পারসিস্টেন্ট মোর দ্যান 1 ইয়ার, আর পার্মানেন্ট ইজ অ্যাকসেপ্টেড টার্ম, বুঝলে, ইট ইজ নট তোমার কার্ডিওভার্সন করলে ওটা চলে থাকে যায়, তাকে বলে পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কজের ক্ষেত্রে মেইনলি আমাদের কমন কার্ডিয়াক কজ আর নন কার্ডিয়াক যেগুলো আছে, আর একটা হচ্ছে লোন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটা কোনো কারণ জানা নাই। হ্যাঁ, তা মেইনলি কার্ডিয়াক কজ তোমাদের পরীক্ষায় ধরবে কারণগুলো কি কি, আর নন কার্ডিয়াক কারণ বাংলাদেশের মধ্যে প্রেক্ষাপটে এলো ভালভুলার হার্ট ডিজিজের মধ্যে রিউমেটিক হার্ট ডিজিজ, মাইটাল স্টেনোসিস, আর সেকেন্ড ইসকেমিক হার্ট ডিজিজ, থার্ড হাইপারটেনশন। বাকি যেগুলো তোমাদের পরীক্ষায় সব জায়গায় আছে দিয়ে আছে, 6 সিনড্রোম হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি, হাইপারটেনশন কার্ডিওমায়োপ্যাথি, WBW সিনড্রোম, পেডিকার্ডাইটিস, নিউমোনিয়া, তোমার করোনারি বাইপাস সার্জারির পরে হয় WBW সিনড্রোম, এগুলো লট অফ একবার একটা চার্ট দিয়ে আছে। তবে এই তিনটা ভালভুলার হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, এগুলো না পারলে কিন্তু সারা পরীক্ষা ফেল করে দিবে, বুঝলে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি মাইটাল স্টেজ বলতে না পারো তাহলে কিন্তু এটা বিপজ্জনক একটা। নন কার্ডিয়াক কজের মধ্যে যে আগে বলছি তোমার সিওপিডি, নিউমোনিয়া, তোমার মেটাবলিক যেগুলো আছে, হাইপারথাইরয়েডিজম, এই যে হাইপারথাইরয়েডিজম ইজ ওয়ান অফ দি মেজর কজ, এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করবে, বুঝলে। আর অ্যালকোহল, হ্যাঁ, এগুলো হয় নন কার্ডিয়াক। আর লোন আর্টেরিয়াল ফিব্রিলেশন ইউজুয়ালি কোনো কারণ জানা নাই, তবে দিস ইজ তোমার ফ্রামিংহাম স্টাডিতে দেখা গেছে 2% ক্ষেত্রে তোমার মেনলি লোন আর্টেরিয়াল ফিব্রিলেশন পাওয়া যায়। মেইনলি এটা খেয়াল করা, এটা হোয়াট ইজ দি প্রবলেম উইথ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা মেজর প্রবলেম আমরা সবসময় বলি এম্বোলিজম, থ্রম্বোএম্বোলিজম এন্ড স্ট্রোক, একটা এটি ইজ মেইন প্রবলেম। আর রোগী অ্যাকিউট সিমটমের জন্য রোগী অ্যাকিউট হসপিটালাইজেশন উইথ অ্যাকিউট সিমটম, মেইনলি যদি অ্যাকিউট অনেক হার্টে 200, 300, 250 হয়ে যায়, রোগী বুক ধরপড়ে করে নিয়ে আসে, শ্বাসকষ্ট হয়, তখন অ্যাকিউট হসপিটাল করা লাগে। রোগী হার্ট ফেলিওর নিয়ে লং অনেকদিন থাকলে পারে তোমার অ্যাট্রিয়াল কিক থাকে না এবং রেট ডিপেন্ডেন্ট কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, পেশেন্ট উইল ডেভেলপ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। আর ক্রনিক সিমটম পেশেন্ট উইজ ফিলিং তোমার সেন্স অফ তোমার রিডিউস সেন্স অফ ওয়েলবিং, সে ভালো ফিল করে না, সে বলে যে না আমি ভালো লাগছে না, আমার কোনো কিছু করতে ভালো লাগে না, হ্যাঁ, সে ফ্যাটিক ফিল করে, বুঝলে। পারসিস্টেন্ট লং স্ট্যান্ডিংটাই রয়েছে, সেগুলো তার ওয়েলবিং গুলো ভালো থাকে না। দিজ আর দি তোমার ক্লিনিক্যাল প্রবলেম অফ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। হাউ ইভালুয়েট, আমরা ইভালুয়েট বাই 12 ইসিজি দিয়ে ইভালুয়েট করতে পারি। তারপরে বলি ইট ইজ প্যারক্সিজমাল অর পারসিস্টেন্ট, ক্লিনিক্যাল আমরা অ্যাসেসমেন্ট করবো, ক্লিকের অ্যাসেস হেমোডাইনামিক স্টেবিলিটি, ডিটারমিন নিড অফ হসপিটালাইজেশন, এগুলো আমরাই করেই তো মানলো হাউ ইভালুয়েশন করি। একটা রোগী আসলে ইমার্জেন্সিতে শিশুতে, এই রোগীগুলো ইসিজি করে আমরা আসলো রোগীকে ক্লিনিক্যাল অ্যাসেস করবো, তার হেমোডাইনামিক স্ট্যাটাস করবো, এই রোগীকে ভর্তি করবো কি করবো না, এই চিন্তাগুলো আমাদের করতে হবে। অ্যাসেসমেন্ট কিভাবে করবো, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ দেখানো, ইকোকার্ডিওগ্রাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা দিয়ে আমরা কি করতে পারি, মেনলি আমরা দেখতে মাইটার ভালভুলার ডিজিজ আছে কিনা এটা আমরা ইকো দিয়ে আইডেন্টিফাই করতে পারি। সেই ক্ষেত্রে আরেকটা নন ভালভুলার ক্ষেত্রে আমরা এল এর সাইজ যদি বড় থাকে, সেই ক্ষেত্রে তোমার লেফট এট্রিয়াল সাইজ যদি ওয়ান মেজর ফ্যাক্টর একটা, আর ইকো দিয়ে দেখতে পারি যে লেফট এট্রিয়ামে কোনো থ্রম্বাস আছে কিনা, এটা দিয়ে এলো ইকোর রোলার। অনেক সময় ট্রান্সথোরাসিক ইকো দিয়ে আমরা সাধারণত থ্রম্বাস দেখা যায় না বা ক্লট বলি, এটা যদি আমরা ট্রান্সইসোফেজিয়াল ইকো করি সেক্ষেত্রে আমরা থ্রম্বাস দেখতে পারি লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিসে, এটা আমরা থ্রম্বাস দেখতে পারি। এই দেখো যে বাম পাশে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিস, এটা তোমার ট্রান্সইসোফেজিয়াল ইকো, এখানে কোনো থ্রম্বাস নাই। আর এই ডান পাশের ছবিটা দেখো, এইখানে তোমার এই যে লেগে আছে, এখানে একটা ক্লট, এখানে থ্রম্বাস জমে আছে। তো ইকো দিয়ে তোমার ট্রান্সইসোফেজিয়াল ইকো দিয়ে সবসময় তোমার কনফার্ম করা হয়। এখন এমন রোগীকে তুমি হাউ উইল অ্যাপ্রোচ, তোমার থেরাপিউটিক অ্যাপ্রোচ তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করবে, এই রোগীকে হাউ উইল ম্যানেজ। ম্যানেজের মধ্যে 3টা স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, তার মধ্যে একটা রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল, বুঝলে, আর মেইনটেনেন্স অফ দি সাইনাস রিদম।
আর মেজর একটা অ্যান্টিকোয়াগুলেশন। এই অ্যান্টিকোয়াগুলেশন ইজ এ মেজর ফ্যাক্টর টু প্রিভেন্ট থ্রম্বোএমবোলিজম। এই চারটে কথা কিন্তু তোমাদের একেবারে মুখস্থ রাখতে হবে। ওই দিন আমি তোমাদের ফেজ এর এক পরীক্ষা নিলাম, ওরা ক্লাস করছে, জিজ্ঞাসা করলাম, ওরা মনে নেই, ওরা তেমন কিছুই করতে পারে না। তো মেইনলি তোমার রেট কন্ট্রোল অথবা রিদম কন্ট্রোল আর মেইনটেনেন্স অফ রিদম কন্ট্রোল এন্ড মেইনটেনেন্স অফ সাইনোথিজম, আর এই পেশেন্টের নিড অফ অ্যান্টিকোয়াগুলেশন নট অ্যান্টিকোয়াগুলেশন টু প্রিভেন্ট থ্রম্বোএমবোলিজম। দিস ইজ দি বেসিক রুল অফ ম্যানেজমেন্ট অফ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখন তুমি রেট কন্ট্রোল কি দিয়ে করবা? রেট কন্ট্রোল মেইনলি করবে আমরা যেগুলো তোমার এভি নট ব্লকিং এজেন্ট দিয়ে, বেটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিগক্সিন, আর এটা দিয়ে আমরা রেট কন্ট্রোল করি। আর তোমার নন ফার্মাকোলজিক্যাল যদি আমরা রেট কন্ট্রোল করি এভি নট অ্যাবলেশন করে উইথ পেসমেকার ইমপ্লান্ট। যদি দেখি যে আমরা কোনো অপশন নাই, সেই ক্ষেত্রে আমরা রোগীকে রেট কন্ট্রোল করতে পারছি না কোনো অবস্থায়, আগে পার্মানেন্ট পেসমেকার লাগাই নেই, সিঙ্গেল চেম্বার পেসমেকার লাগানোর 1 মাস পরে যখন পেসমেকার ফিক্সড হয়ে যাবে এবং পেসমেকার ইজ ফাংশনিং ওয়েন, পকেট নো ইনফেকশন, সেই ক্ষেত্রে আনমিউট, প্লিজ আনমিউট, এবং তখন আমরা ইপি স্টাডি করে এভি নোড অ্যাবলেট করে দেই। এভি নোড অ্যাবলেট করে দিলে পেসমেকার রেট ফিক্সড হয়ে যায়। দিস ইজ রেট কন্ট্রোল বাই নন ফার্মাকোলজিক্যাল। এন্ড অপটিমাম রেট, তুমি রেট কন্ট্রোল হয়েছে কিনা এটা তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করবে, যে পেশেন্টের রেট যে কন্ট্রোল হয়েছে তুমি এটা কেমনে বুঝবা? আগে বলা হতো তোমার 80 থাকতে পারলে বেসলাইন রেস্টিং হার্ট রেট যদি 80 থাকে তাহলে বললাম যে তোমার অপটিমাম হার্ট রেট। এখনকার বলা হচ্ছে যে 110, তো আমার কাছে মনে হয় 110 টু মাস। প্লিজ আনমিউট, তোমাদের কথা শোনা যাচ্ছে? আনমিউট করো, আনমিউট করো। রেস্টিং হার্ট রেট এখনকার বইয়ে 110 আছে, এখনকার গাইডলাইনে 110 পর্যন্ত রেস্টিং হার্ট রেট লাগবে। আর as long as the patient has stable ventricular function, acceptable symptom, তাহলে এটা অপটিমাল রেট কন্ট্রোল। এই কথা বলে কে এগুলো? এখন এবি জাংশন আমরা যদি আমরা অ্যাবলেট করি, তাহলে এবি নোড অ্যাবলেট করি, আগে টেম্পোরারি পেসমেকার লাগাই নেই, টেম্পোরারি পার্মানেন্ট পেসমেকার লাগাই নিয়ে তারপরে শেষ করে আমরা এবি নোড অ্যাবলেট করলে তোমার এটা ওয়ান অফ দি তোমার রেট কন্ট্রোল হয়ে যাবে। একে বলে হলো এবি জাংশন অ্যাবলেশন বা এবি নোড অ্যাবলেশন। এটা কেমনে করা হয় দেখো, এই যে এফ চলতেছে, পেশেন্টের সিঙ্গেল চেম্বার পেসমেকার লাগানো আছে, যখন এবি নোড অ্যাবলেট হয়ে গেছে, পেসমেকার রেট দিয়েছিল 70, তখন সে 70 রেটে ফিক্সড হয়ে গেছে। তা আমরা এটা ওয়ান অফ দি ট্রিটমেন্ট অফ দ্য রেট কন্ট্রোল ইজ বাই দি এবি নোড অ্যাবলেশন এন্ড পেসমেকার ইমপ্লান্টেশন। পরীক্ষায় ধরলে কিন্তু এগুলো পড়া লাগবে। রিস্ক অফ স্ট্রোক, ইয়ারলি 5 to 8% হাই রিস্ক পেশেন্ট গ্রুপের এলো স্ট্রোকের ঝুঁকি। এই দেখো তোমার যে লেফট পেটেল অ্যাপেন্ডিক্সের ক্লট জমা থাকলে যে ক্লট জমা হয়, দিস ক্লট ইজ ডিসলজ এন্ড কজ থ্রম্বোএমবোলিজম। লোয়ার লিম্বে গেলে ইডিক্যাল লিম্ব ইসকেমিয়া, উপরে গেলে তোমার ব্রেনে গেলে স্ট্রোক করে বসে। থ্রম্বোএমবোলিজম প্রিভেন্ট করা ইজ দি মেজর ইফেক্ট। হাউ তুমি এটা স্ট্র্যাটিফিকেশন অফ দি রিস্ক স্ট্র্যাটিফিকেশন সবাই মনে রাখবা, চেস্ট ভাস স্কোর, এবং এটা তোমাদের একেবারে মুখস্থ রাখতে হবে যে এটা পরীক্ষায় সবসময় এখানে এটা তোমার ক্যালকুলেটরে আছে, অনলাইনেও আছে, তোমার দেখবে স্কোরিং সিস্টেম আছে। তোমাদের চেস্ট বার প্রথম অক্ষরগুলো, তোমার সি তে কার্ডিয়াক ফেলিওর, এইচ তে হাইপারটেনশন, এস তে S72 হলে স্কোর 2, ডি তে ডায়াবেটিস থাকলে স্কোর 1, স্ট্রোক থাকলে স্কোর 2, যদি ভাস্কুলার ফেনোমেনন থাকে 1, এজ যদি 65 থেকে 74 পর্যন্ত থাকে দিস স্কোর 1, আর সেক্স ক্যাটাগরি ফিমেল 1। এটা কেন দিয়েছে আমি জানি না, কারণ ফিমেলের ক্ষেত্রে এটা ধরা হয় না। হ্যাঁ, এই জন্য দিস আর দি স্কোরিং সিস্টেম অফ দি চ্যাটস ভাস স্কোর, এটা মনে রাখবা। যদি স্কোর যত বেশি হবে রিস্ক অফ স্ট্রোক তত বেশি। এটা আবার অন্য ওষুধ আছে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রচন্ড মাথা ঘোরা। হ্যাঁ 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 সবার। আর তোমার আমাদের
ব্লিডিং রিস্ক করতে হয়, এটাকে বলে হ্যাজ ব্লাড। পরীক্ষা অনেক হতে হবে হ্যাজ ব্লাড স্কোর। যদি আমরা রোগীর ব্লিডিং ঝুঁকি কত আসে এটাও আমাদের মাথায় রাখতে হবে। হ্যাজ ব্লাড এই আমরা হাইপার টেনশন আনকন্ট্রোল থাকলে পারে স্কোরিং 1, তারপরে অ্যাবনর্মাল রেনাল এন্ড হেপাটিক ফাংশন সেক্ষেত্রে 0.1 থেকে 2, তোমার স্ট্রোকে তোমার 1 বা 2 হ্যাজ ব্লাড স্কোর, বুঝলে? ব্লিডিং টেন্ডেন্সি, ল্যাবাইল আয়নার, এলডারলি এজ গ্রুপ আর ড্রাগের মেনলি অ্যালকোহল এবং এনএচআইডি এগুলো থাকলে পারে। এখন তোমার প্রত্যেকটা স্কোরিং সিস্টেম এগুলো আছে হ্যাজ ব্লাড এন্ড টোটাল পয়েন্ট যদি মোর দেন 3 থাকে তাহলে বুঝবা যে পেশেন্টের রিস্ক অফ ব্লিডিং ইজ ভেরি হাই। তবে এই রিস্ক এবং তোমার হাই রিস্ক স্ট্রোক এই দুটো ব্যালেন্স করে তোমাকে অ্যান্টিকোয়াগুলেশন চুজ করতে হবে। স্ট্রোক প্রিভেনশনের জন্য মেইনলি তোমার যদি মেকানিক্যাল, আচ্ছা কথা বলতে এগুলো আমি ক্লাস কেমনে নেবো, কে কথা বলে? স্ট্রোক প্রিভেনশন কেমনে? যদি মেকানিক্যাল হার্ট ভালভ থাকে আর মডারেট টু সিভিয়ার মাইটাল স্টেনোসিস থাকে সেই ক্ষেত্রে তোমার ভিটামিন কে অ্যান্টাগনিস্ট মেইনলি সেটা আমরা ওয়ারফেরিন দিয়ে করি। আর যদি নন ভালভুলার এফ থাকে সেই ক্ষেত্রে আমরা চেস্ট বাস স্কোর দেখি, চেস্ট বাস স্কোর করে সেই ক্ষেত্রে স্কোরিং যদি মোর দেন 2 হয় সেই ক্ষেত্রে ওরাল অ্যান্টিকোয়াগুলেশন, সেই ক্ষেত্রে আমাদের ডোয়াক বা নোয়াক ক্লাস 1 এ ইন্ডিকেশন। আর যদি সেই পেশেন্টের স্কোরিং 1 থাকে সেই ক্ষেত্রে তুমি ওরাল অ্যান্টিকোয়াগুলেশন চুজ করতে পারো ক্লাস 2 বি ইন্ডিকেশন, এবং সেই ক্ষেত্রে আর 0 তোমার নো অ্যান্টিকোয়াগুলেশন। আর একটা পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে অল্টারনেট যাদের অ্যাপেন্ডিক্স যেটা ক্লোজ করা হয় লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স অক্লুডার, এগুলা ক্লাস 2 বি ইন্ডিকেশন, বুঝলে? তো দিস আর দি তোমার মেথড অফ তোমার অ্যান্টিকোয়াগুলেশন। তোমার ওরাল অ্যান্টিকোয়াগুলেশন ক্লাস 1 অ্যান্টিকোয়াগুলেশন কখন কখন ফিমেলের ক্ষেত্রে তোমার এগুলা অ্যান্টিকোয়াগুলেশন যেগুলো কি কি অ্যান্টিকোয়াগুলেশন ইউজ করা হয় ওয়ারফেরিন। আর ডোয়াকের ক্ষেত্রে অ্যাপিক্সিবান, ডেবিগ্যাট্টন, আমাদের দেশে অ্যাপিক্সিবান আছে, ডেবিগ্যাট্টন আছে, এন্ডক্সিন নাই, রিভারক্সিবান সবগুলোই আছে, শুধু একটা ছাড়া এন্ডক্সিবান ছাড়া। দিস আর দি ক্লাসিফিকেশন অফ তোমার এখন ওয়ারফারিন আর ডোয়াক বা যেটা এটা তোমার ওয়ারফারিন ইন্ডিকেশন আছে, তাই সে অলওয়েজ তোমার শিখবে তোমার ওয়ারফারিনের সঙ্গে ডোয়াক সঙ্গে তোমার ইজ মোর প্রিফারেবল। এখানে তোমার একটা ওরাল অ্যান্টিকোয়াগুলেশনের রিস্ক প্রিভেনশনের ক্ষেত্রে দেখা গেছে যে তোমার রিলেটিভ রিস্ক রিডাকশন তোমার অলওয়েজ তোমার ডোয়াক বা নোয়াক এটা প্লেসিবোর সঙ্গে দেখা গেছে, কন্ট্রোল করে দেখা গেছে এটা প্লেসিবোর সাথে, বুঝলে? ওয়ারফারিন বা প্লেসিবো, ওয়ারফারিন ইজ মোর ইফেক্টিভ। আর এখানে নোয়াক বা ডোয়াক বা ওয়ারফারিন দেখা গেছে তোমার নোয়াক ইজ বেটার দ্যান দি ওয়ারফারিন। এই জন্য দেখো তোমার যে তোমার এই বাম পাশে সবগুলো কি আছে রিলাই, রকেট, অ্যাস্ট্রন ইঞ্জিন ট্রায়ালে সবসময় তোমার দেখা গেছে তোমার নোয়াক ইজ বেটার দ্যান দি ওয়ারফারিন, বিকজ ওয়ারফারিনের থেরাপিউটিক রেঞ্জ ইজ অনেক লো, ব্লিডিং ঝুঁকি অনেক বেশি। কিন্তু পেশেন্টের যদি ভালভুলার হার্ট ডিজিজ থাকে, প্রস্থেটিক ভালভ থাকে, সেই ক্ষেত্রে এখনো কোনো ইন্ডিকেশন নাই। এখন তুমি অ্যান্টিকোয়াগুলেশন দিতে গেলে তোমাকে খেয়াল রাখতে হবে রিস্ক অফ স্ট্রোক ইজ বেশি না রিস্ক অফ ব্লিডিং ইজ বেশি, এটা মাথায় রেখে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে। না করলে তোমার স্ট্রোক হবে, আবার না দিলে পারে হেমোরেজ হবে। তোমাকে ব্যালেন্স করে তোমাকে চিকিৎসা করতে হবে। তোমার নোয়াকের কিছু ফেভারেবল ইফেক্ট আছে আউটার দ্যান দি ওয়ারফারিন, এটার ব্লিডিং রিস্ক কম অনেক থাকে, ইন্টারক্যারিয়াল ব্লিডিং কম হয়।
শর্ট ট্রান্সপোর্ট বললাম কি কি নোয়াক যেগুলো আছে সেগুলো বলছি। ডেভিগেটর আমাদের দেশে পাওয়া যায় 150 110 দুটেই। 150টা মোর ইফেক্টিভ বাট ব্লিডিং ডিজিজ বেশি, 110 ইজ লেস ইফেক্টিভ বাট ব্লিডিং ডিজিজ কম। রিভারক্সেবান 20 মিলিগ্রাম ডেলি, অ্যাপিক্সিবান 5 মিলিগ্রাম ডেলি, এন্ডোক্সিবান 60 আর 30 মিলিগ্রাম, এগুলো ওয়ান্স ডেলি। তাই এগুলো তোমার হলো গাইডলাইনে নো আমরা দিয়ে আসবো না। রোগী আসে খায় আমি ব্লাড থিনার খাই, তারপর হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ইজ নট দি ব্লাড থিনার। তো প্রবলেম কি বলছি যে এখন তোমার যে রোগীর করোনিয়া আর্টারি স্টেন্ডিং করা আছে সেই রোগীর ক্ষেত্রে ডিফারেন্স আলাদা। সেই রোগীর ক্ষেত্রে তোমার হাই রিস্ক অফ স্ট্রোক থাকে। সেই ক্ষেত্রে আমরা স্টেন্ট থ্রম্বোসিস আর স্ট্রোক এই দুটোর মধ্যেই আমাদের একটা ব্যালেন্স করতে হয়, কারণ রোগীকে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট দেওয়া লাগে এবং স্ট্রোক প্রিভেন্ট করার জন্য ওরাল অ্যান্টিকোগুলেন্ট দেওয়া লাগে, এবং রিস্ক অফ মেজর ব্লিডিং ইজ বেশি যখন তুমি কম্বাইন করবা। তো এটা সেক্ষেত্রে কেমনি করতে হবে সেই গাইডলাইন গুলো তোমার দেওয়া আছে যে তোমার অ্যাকুট করোনারি সিনড্রোমের ক্ষেত্রে কি করবা আর স্ট্যান্ডিং এর ক্ষেত্রে কি করবা। সেই ক্ষেত্রে রিস্ক অফ ব্লিডিং যদি লো রিস্ক গ্রুপ থাকে সেক্ষেত্রে ট্রিপল অ্যান্টিকোগুলেন্ট 6 মাস দেওয়া হয়। নতুন গাইডলাইনে অনেক কিছু চেঞ্জ হয়েছে 2021 সালের 20 সালের। আর নেক্সট তোমার 12 মাস ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি, 1 বছর পরে তোমার অনলি মোনোথেরাপি উইথ ওরাল অ্যান্টিকোগুলেন্ট। আর ব্লিডিং যদি হাই থাকে অনলি 1 মাস ট্রিপল অ্যান্টিকোগুলেন্ট, ট্রিপল থেরাপি মানে ডিএপিটি প্লাস ওরাল অ্যান্টিকোগুলেন্ট। এরপরে ডুয়াল অ্যান্টি 1 বছর তোমার অনলি ডুয়াল থেরাপি। এরপরে অনলি মেনলি অ্যান্টিকোগুলেন্ট থাকবে, তার সাথে অ্যাসপিরিন আর ক্লোপিডোগ্রেল। 1 বছর পরে অনলি ওরাল অ্যান্টিকোগুলেন্ট। দিস আর দি পেশেন্ট উইথ অ্যাকুট করোনারি সিনড্রোম পেশেন্টের তোমার হাউ উইল ইউ উইথ অ্যাট্রিল ফিব্রিলেশন এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট অফ। এখন পেশেন্টের যদি পিসিআই করা থাকে লাগে এবং পোস্ট পিসিআই সেই ক্ষেত্রে স্ট্যান্ডিং এর ক্ষেত্রে সেই একই ক্ষেত্রে পেশেন্টের রিস্ক অফ ব্লিডিং যদি লো থাকে সেই ক্ষেত্রে তোমার ট্রিপল 1 মাস তোমাকে ট্রিপল দেওয়া লাগবে। 1 মাস পরে যদি লো রিস্ক থাকে 1 বছর পর্যন্ত ডুয়াল অ্যান্টিপ্লেট থেরাপি, আর যদি হাই রিস্ক থাকে 6 মাস পর্যন্ত ডুয়াল অ্যান্টিকোগুলেন্ট ডুয়াল থেরাপি। ডুয়াল থেরাপির মধ্যে অ্যান্টিকোগুলেন্ট কম্পালসারি, সাথে অ্যাসপিরিন আর ক্লোপিডোগ্রেল। আর তোমার এর 12 মাস পরে ওরাল অনলি ওরাল অ্যান্টিকোগুলেন্ট থেরাপি তোমার। আর এটার ক্ষেত্রে হাই রিস্ক থাকলে পারে 6 মাস পর থেকেই একটা থেরাপি অনলি ওয়াল। তোমার এটা তোমার পরীক্ষায় কিন্তু সারা ধরতে পারে, যদি কেউ মোটামুটি ইন্টারেস্টেড থাকে এই তোমাদের ধরতে পারে যে পেশেন্টের স্টেন্ট করা হয়েছে, এফ আছে, হাউ উইল ইউ ম্যানেজ, কি কি অ্যান্টিকোগুলেন্ট তুমি কেমনে দিবা। এখন তোমাকে বলি সাইনাস সিনড্রোমের কেন আমরা রেস্টোর করতে পারি। সাইনাস সিনড্রোম করতে পারলে মেনলি ফিজিওলজিক্যাল, হেমোডাইনামিক মোর ইম্পর্টেন্ট ইমপ্রুভ করে যায়, পেশেন্টের সিমটম রিলিফ হয়ে যায় এবং রিডিউস চান্স অফ থ্রম্বোএমবোলিজম এবং টেকিকার্ডিয়া ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি হয়। ইট উইল প্রিভেন্ট টেকিকার্ডিয়া ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি। রিজন ফর সাইনাস সিনড্রোম রেস্টোরেশন। স্পন্টেনিয়াস কনবাস্ট 40 to 50% পেশেন্টই তোমার স্পন্টেনিয়াস রিদম তোমার 1 সপ্তাহের মধ্যে চলে আসে সাইনাস সিনড্রোমে, তাকে বলে স্পন্টেনিয়াস কনভার্সন অফ সাইনাস সিনড্রোম। আর তুমি কার্ডিওভার্ট কাকে করবা? All new onset patients should be considered cardioversion. An exception will be asymptomatic for minimally symptomatic or patient with long standing atrial fibrillation. যে অ্যাকুট পেশেন্ট যেগুলো নিয়ে আসে less than 24 hours সেই পেশেন্ট তুমি যদি পেশেন্টকে তো ইউ ক্যান কার্ডিওভার্ট, তার তো রিস্ক অফ থ্রম্বোএমবোলিজম অনেক লো থাকে। আর যদি তুমি মনে রাখো যে না এই পেশেন্ট লং স্ট্যান্ডিং আছে সে অ্যাসিম্পটোমেটিক থাকলেও, কারণ তুমি কার্ডিওভার্ট করতে গেলে পেশেন্ট উইল ডেভেলপ তোমার থ্রম্বোএমবোলিজম, তার কার্ডিওভার্সন ইনডিউস হতে পারে। সেই ক্ষেত্রে তোমার করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ডিউরেশনটা আলাদা, নিয়মটা আলাদা, সেটা আমি বলতেছি। কার্ডিওভার্সন কি দিয়ে করি আমরা? ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন, ডাইরেক্ট কারেন্ট শক দিয়ে, ডিসি শক। ফার্মাকোলজিক্যালের মধ্যে আমাদের দেশে অ্যামিডোডন পাওয়া যায়, ফ্লেকেনাইডও আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু আমরা বিদেশ থেকে মোটামুটি আমাদের দেশে অ্যাভেলেবল। প্রোপাফেনন আমাদের দেশে অ্যাভেলেবল, প্রোকানামাইড অ্যাভেলেবল না, আমিডাবলেট অ্যাভেলেবল না। তো মনে রাখবা দিস আর দি ফার্মাকোলজিক্যাল এজেন্ট দ্যাট কনভার্ট দি atrial fibrillation to sinus syndrome. Endogenic agent to বললাম তো মেইনটেনেন্স অফ সাইনাস। তুমি সাইনাসে আসলে এটাকে মেইনটেইন করতে গেলে তোমার ক্লাস 1 এজেন্ট যেগুলো আছে
সেগুলো কুইনিডিন, প্রোকানামাইড, ডাইসোপারামাইড এগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল না। এটা অ্যাভেলেবেল ফ্লেকেনাইড আমাদের দেশে নাই, তবে এটা ইন্ডিয়া থেকে আমাদের দেশে, থাইল্যান্ড থেকে আমাদের রোগীগুলা এগুলো অ্যাভেল করতে পারে। প্রোপাফেনন আমাদের দেশে অ্যাভেলেবেল, প্রোপাফেনন। আর ক্লাস 3 যে এজেন্ট সেগুলো আমাদের দেশে পাওয়া যায়, অ্যামিডোন পাওয়া যায়, সোটারল পাওয়া যায়, হ্যাঁ। আর বাকি যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না, ডোনেডন আগে ছিল, এখন মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে বিকজ অফ সাইড ইফেক্ট। তার ক্লাস 3 এজেন্ট দিয়েও আমরা মেনটেন্স করতে পারি, সাইড ইফেক্ট ইজ মোর। এবং অ্যামিডোন, সোটারল আমরা অনেক সময় ইউজ করি, সাইড ইফেক্ট কম, বাট ইট ক্যান প্রডিউস কিউটি প্রলঙ্গেশন এন্ড প্রোরাইজমিক ইফেক্ট। নতুন ড্রাগ আছে ভান্ডা কালেন্ট, এটা আছে মেনলি অ্যাক্টিয়াল সিলেক্টিভ অ্যান্টি অ্যাডমিক। অনেকে জিজ্ঞেস করে নতুন একটা ড্রাগ আমাদের দেশে পাওয়া যায় না এটা। আরেকটা আছে রেনোলাজিন, ইনিশিয়ালি ইট ওয়াজ এটা অ্যান্টি অ্যাডমিক ড্রাগ হিসেবে, তবে পোস্ট সিএবিজির ক্ষেত্রে রেনোলাজিনের তোমার অ্যান্টি ইফেক্ট, অ্যান্টি অ্যাডমিক ইফেক্ট অনেক মোটামুটি ভালোই আছে রেনোলাজিন। বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল তোমাকে কাছে বলছি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে প্রোপাফেনন তোমার তো আছে, আর সোডিয়াম চ্যানেল ব্লকার এগুলো, বিটা ব্লকার অ্যাভেলেবল, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাভেলেবল, সোটারল অ্যাভেলেবল, অ্যামিডোন অ্যাভেলেবল। আর যে বললাম ফ্লেকেনাইড এবং তোমার এটা এটা আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু সেটা আসে তোমার ইসির থেকে, তোমার থাইল্যান্ড থেকে আমাদের দেশে গুলশানে কিছু কিছু ফার্মাসিতে ওরা আনে, সেখানে পাওয়া যায় আমাদের দেশে। মানে কিওর কেমনে করবা, হাউ উইল ইউ কিওর দিস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? কিওর করতে গেলে আমরা করি সরাসরি অ্যাবলেশন বলি আমরা, আসলে ইট ইজ কল সার্কামফারেন্সিয়াল পালমোনারি ভেইন আইসোলেশন। সার্কামফারেন্সিয়াল কেন? মেনলি 90% of the pulmonary vein potential arising from the pulmonary vein. So if we can isolate the pulmonary vein from the left atrium, so pulmonary vein potential from the atria আসতে পারে না, পালমোনারি ভেইন থেকে অ্যাট্রিয়াতে এই পোটেনশিয়াল আসতে পারে না, সো ইট উইল কিওর দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই যে দেখো একটা তোমার এই যে হাউ উইল কিওর, আমরা এটা দেখো যে লেফট অ্যাট্রিয়া, এই যে পালমোনারি ভেইনটাকে সার্কামফারেন্সিয়ালি এই যে ইলেকট্রিক্যালি আইসোলেট করে দেওয়া হয়, এখানে ট্রান্সেপ্টাল করে দিয়ে যে ইন্টারটেল সেপ্টাল পাংচার করে যে, ইট ইজ বড় হাইটেক সাবজেক্ট তোমার দেখানোর জন্য যে এই পালমোনারি ভেইন জাংশন অফ দি লেফট অ্যাট্রিয়াম আর পালমোনারি ভেইনের এইখানে আমরা আইসোলেট করে দেই। আইসোলেট করে দিলে পালমোনারি ভেইন থেকে যে পোটেনশিয়ালটা আসে সেটা লেফট অ্যাট্রিয়ামে আসতে পারে না, না আসতে পারলে এই পেশেন্ট উইল কিওর, ওটা পালমোনারি ভেইনই থেকে যায়। একে বলে তোমার পিভি আইসোলেশন, পালমোনারি ভেইন আইসোলেশন। দিস ইজ দি কিউরেটিভ ট্রিটমেন্ট অফ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। প্যারক্সিজমালের ক্ষেত্রে 75% সাকসেসফুল তোমার। আর যদি তোমার পারসিস্টেন্টের ক্ষেত্রে তোমার এরা 50%, বা আর পার্মানেন্টের ক্ষেত্রে তোমার আরো কম, রিকারেন্স রেট বেশি। তা আমাদের মেনলি প্যারক্সিজমাল যেগুলো হয় সেই ক্ষেত্রে আমরা চয়েস অফ কিউরেটিভ ট্রিটমেন্ট নন ভালভুলার এফ এর ক্ষেত্রে তোমার পালমোনারি ভেইন আইসোলেশন, এটা 4টে পালমোনারি ভেইন আইসোলেট করে দেওয়া হয়, তাকে বলে সার্কামফারেন্সিয়াল পালমোনারি ভেইন আইসোলেশন। টার্মটা মনে রাখবা। এই ক্যাবানা ট্রায়াল যেটা আছে ওই ক্যাবানা ট্রায়াল দিয়ে দেখাইছে যে আলটিমেটলি পালমোনারি ভেইন আইসোলেশন এই যে তোমার চয়েস অফ তোমার থেরাপি তোমার এতগুলো পেশেন্টের উপর ট্রায়াল দিয়েছে, ট্রায়াল দিয়ে আলটিমেটলি তাদের কনক্লুশন ডেথ, কার্ডিওভাস্কুলার হসপিটালাইজেশন এগুলো সবগুলোই তোমার তোমার পিভি আইসোলেশন করলে পারে তোমার আলটিমেটলি কনক্লুশনের ট্রায়ালে যে তোমার অ্যাবলেশন significantly reduce mortality or cardiovascular hospitalization by 70% compared to drug therapy. 33% reduction in primary endpoint and 40% mortality risk reduction was present when patient acutely underwent ablation. এটা আলটিমেটলি ওদের ক্যাবিনেট ট্রায়ালের, যদিও ট্রায়ালটা অনেকে বলে বায়াস ট্রায়াল, তবে যারা অ্যাবলেশন করে তারা অ্যাবলেশনের পক্ষে কথা বলে, তবে অ্যাবলেশন পেশেন্টের মোটামুটি ইট ইজ কিউরেটিভ ইন প্যারক্সিজমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। পারসিস্টেন্ট এন্ড পার্মানেন্টের ক্ষেত্রে এটা সাকসেস রেট অনেক লো। কেমনে করা হয় সার্কামফারেন্সিয়াল পালমোনারি ভেইন আইসোলেশন? দেখো এটা মেনলি 90% বললাম পালমোনারি ভেইন পোটেনশিয়াল অ্যারাইজিং ফ্রম দি পালমোনারি ভেইন। এই দেখো পালমোনারি ভেইন থেকে পোটেনশিয়াল গুলো আসতেছে লেফট অ্যাট্রিয়ামে, এই পালমোনারি ভেইন থেকে লেফট অ্যাট্রিয়ামে আসে। ইসি দেখো বাম পাশে পিভি পোটেনশিয়াল ফায়ারিং হচ্ছে এক্সিট টু দি অ্যাট্রিয়াম, এই যে অ্যাট্রিয়া চলে আসছে ফায়ারিং গুলো, এবং ইরেগুলারই ভেন্ট্রিকুলারে চলে গেছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই ফায়ারিং গুলো এভাবে আসে। আমাদের হাসপাতালে আমরা এতগুলো মোটামুটি পর্যন্ত 44টা কেস করছি, তার মধ্যে 13টা ছিল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেস। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা কেমনে আপডেট করছি, ফ্ল্যাটার করছি 6টা, পরে আরো করছি, এর আগের স্লাইড গুলো আমার অ্যাট্রিয়াল টেকেটা করছি, ভেন্ট্রিকুলার টেকেটা, এগুলো মেনলি তোমার 3D ম্যাপ করে আমরা এগুলো করতে পারি।
এই যে একটা কেস দেখো, একটা 53 ইয়ার্স, একটা হাইপারটেনশন, প্যারাক্সিমাল এফ 2 ইয়ার্স, করোনারি নর্মাল, ইকো নর্মাল, এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ইসিজি, হ্যাঁ, ইরেগুলার। এই দেখো আমরা 3D ম্যাপ করে লেফট অ্যাট্রিয়ামকে আমরা জিওমেট্রি করি নাকি, 3D ম্যাপ করে লেফট অ্যাট্রিয়ামকে জিওমেট্রি করি। এটাই তোমার হলো মাইটাল ভালভ, আর তোমার হলো এই যে পালমোনারি ভেইন গুলো, দিস ইজ পালমোনারি ভেইন গুলো দেখা যাচ্ছে। পালমোনারি ভেইন গুলো সুপিরিয়র, ইনফিরিয়র, এবারে সুপিরিয়র, ইনফিরিয়র, দিস লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স। পালমোনারি মেইনলি লেফট অ্যাট্রিয়াম এবং পালমোনারি ভেইন গুলো আমরা জিওমেট্রি করে নেই। যে দেখো কতগুলো জিওমেট্রি করতে গেলে কতগুলো ইলেকট্রোগ্রাম লাগছে, কতক্ষণ সময় লাগছে, কতগুলো বিট লাগছে, এগুলো সব 3D দিয়ে আমরা উই ক্যান ডু ইট। এবং আমাদের হাসপাতালে করা হয়েছে, আমাদের হাসপাতালের ছবি এগুলো। দিস ইজ দ্য লেফট অ্যাট্রিয়ামের দেখো জিওমেট্রি। এই যে পালমোনারি ভেইন, দিস ইজ পালমোনারি ভেইন, দিস ইজ পালমোনারি ভেইন, আর দিস ইজ মাইটাল ভালভ অরিফিস। তাই মেইনলি আমরা এটা করি। আমরা দেখো পালমোনারি ভেইন থেকে যে দেখো লেফট অ্যাট্রিয়াম জিওমেট্রি, সাইনাস সিস্টেমে লেফট অ্যাট্রিয়ামের এসএনওর থেকে আসতেছে, তো যে রূপ থেকে শুরু করে সব দেখা যাচ্ছে। তো আমরা পালমোনারি বিভিন্ন আমরা এগুলো করে দেখতে পারি। তারপরে আমরা এই পালমোনারি জিওমেট্রি করার পরেই তারপরে আমরা একে আইসোলেট করি। এই দেখো পালমোনারি ভেইন নিচে সুপিরিয়র রাইট, ইনফিরিয়র লেফট, সুপিরিয়র লেফট, ইনফিরিয়র। এই যে লালগুলো হলো তোমার অ্যাবলেশন করা হয়েছে, এই দুইটা ভেইন একসাথে, এই দুইটা ভেইন একসাথে আইসোলেট করা হয়েছে। লালগুলো হলো পোস্টেরিয়র ওয়ালে, আর এইটা কালার হলো কি কালার বলবে এটাকে, হলুদ কালারটা সামনের ওয়ালে। এই যে ডিফারেন্ট কালার দিয়ে আমরা মেনলি একে বলে তোমার লোক পালমোনারি ভেইন আইসোলেশন। এই আইসোলেট করলে পরেই এই দেখো যে আইসোলেট করা হয়েছে এখানে, এই যে ক্যাথেটার গুলো দিয়ে আছে, এই ক্যাথেটার গুলো পালমোনারি ভেইনের ভিতরে, ওখান থেকে সিগন্যাল গুলো আসছে, এই যে পালমোনারি ভেইনের সিগন্যাল, এই যে সিগন্যাল গুলো আসছে। এরপর দেখো কমপ্লিট অ্যাবলেশন হয়ে গেছে। অ্যাবলেশনের পর দেখো পালমোনারি ভেইন থেকে কোনো সিগন্যাল না, দেয়ার ইজ নো সিগন্যাল ইন দি ক্যাথেটার। তাহলে বোঝা গেছিল যে দিস ভেইন ইজ কমপ্লিটলি আইসোলেট ফ্রম দি লেফট অ্যাট্রিয়াম। দিস ইজ পালমোনারি ভেইন পোটেনশিয়াল, এখানে আর কোনো দেখা যাচ্ছে না। তাহলে অ্যাট্রিয়াতে, তাহলে দিস ইজ কল্ড কমপ্লিট অ্যাবলেশন। এরকম 4টে ভেইন অ্যাবলেট করা হয়। কমপ্লিকেশন গুলো তোমার মেজর কমপ্লিকেশন থাকতে পারে। তো এইগুলো তোমার টেম্পোরাল হইতে পারে, তোমার স্ট্রোক হইতে পারে, ইসোফেজাল ফিস্টুলা পিছনে ইসোফেজা, এবং রিসেন্টলি ডেথ হইতে পারে। দিস আর দি কমপ্লিকেশন অফ দি অ্যাবলেশন অফ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের যদি কারো প্রশ্ন থাকে তোমরা আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে উত্তরগুলো দিতে পারবো। হ্যাঁ, যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, বুঝলে, আনমিউট করে জিজ্ঞাসা করতে পারো। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, সবাইকে জিজ্ঞাসা করো, যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমি উত্তর দিতে পারবো। হ্যাঁ, বলতে পারবো এখান থেকে। সবাইকে আনমিউট করতে বলো, সবাই আনমিউট করো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারো তো কোনো রেসপন্স নাই। তোমরা কি বুঝতে পারছো? তোমাদের কোনো কিছু? হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছে, কিন্তু পরীক্ষা ধরলে তো পারে না, মুশকিলটা সমস্যা এখানে। হ্যাঁ স্যার, কারো কোনো প্রশ্ন নাই? না প্রশ্ন থাকলে আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, 2টা বেজে গেছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মানে যদিও স্যার মানে আমাদের ইএসসি এর গাইডলাইন আছে স্যার, নতুন যে গাইডলাইনটা স্যার, ওইখানে একটা মানে টার্ম আছে স্যার, মানে অ্যাট্রিয়াল হাই রেট এপিসোড স্যার, মানে AHRE স্যার। এই জিনিসটা স্যার, এই ব্যাপারটা নিয়ে স্যার কনসেপশনটা স্যার পুরোপুরি ক্লিয়ার না স্যার। মানে এটা স্যার হাই রেট এপিসোড AHRE স্যার। কি বলতে কথাটা কখন কি বলতে বলো স্যার? এটা ইএসসি এর স্যার গাইডলাইনে স্যার, নতুন যে গাইডলাইনটা স্যার, ওই গাইডলাইনটাতে স্যার এই টার্মটা ইউজ করা হয়েছে স্যার, অ্যাট্রিয়াল হাই রেট এপিসোড স্যার। মানে এইটার স্যার বলতে স্যার অ্যাকচুয়ালি স্যার মানে এইটার স্যার কনসেপশনটা স্যার ক্লিয়ার না স্যার আসলে। মানে ওরা যেটা বলেছে স্যার, মানে ইট রেফার্স টু ইন্ডিভিজুয়াল উইদাউট সিমটমস attributable to AF in whom clinical AF is not previously detected.
মানে there is no surface ECG tracing of AF, মানে এটা বলতে এগুলো কি স্যার? তোমাদের নতুন টার্ম যেগুলো সেগুলো তোমাকে আমি বলি না ইচ্ছা করে, এগুলো তোমাদের জি স্যার, যেগুলো মেনলি আছে, তোমাদের মনে করো স্লিপ অ্যাপনিয়া রোগীদেরকে হয়, বুঝলে? জি স্যার, জি স্যার, মেনলি তোমার এই এফ এর হওয়ার আগেই তোমার জি স্যার, এগুলো ক্লিনিক্যালি তোমার সাইলেন্ট, সাইলেন্ট এফ, বুঝলে? এই জি স্যার, জি স্যার, সাইলেন্ট এফ এ তুমি যদি লুপ রেকর্ডার লাগাও, বুঝলে, আর যদি জি পেশেন্টের স্যার, ডিভাইস লাগানো থাকে, বুঝলে, জি স্যার, তোমার পেসমেকার লাগানো থাকে, আইসিডি লাগানো থাকে, বুঝলে, এই পেশেন্টে জি স্যার, দেখবা যে তোমার সাইলেন্ট এফ হয়ে গেছে, এবং তুমি ডকুমেন্ট করে দেখবা যে ওই রোগীদের হাই রেট অ্যাক্টেল লিপিচর চলে আসে, বুঝলে? পেসমেকার আচ্ছা লাগানো আচ্ছা, আছে, আমাদের রেগুলার দেখতে পাই যে রোগীদের 10 সেকেন্ডের জন্য হাই অ্যাক্টেল রেট ছিল, অ্যাক্টেল জি রেট, স্যার, বুঝলে, হাই অ্যাক্টেল লিপিচর ছিল। তো এইগুলো জি স্যার, পরবর্তী পর্যায়ে কোন এফ এর দিকে টার্ন নাই, বুঝলে? কথা কি বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, মানে স্যার মানে এটা স্যার মানে হাই রেটটা পরে স্যার এফ এ টার্ন নেয় স্যার, হ্যাঁ, মানে এটা ধরা পড়ে তোমাদের যদি পেসমেকার লাগানো আছে রোগীর, আমি জি রোগী স্যার, যখন, বুঝলে, আমি তখন ইন্টারগ্রেট করে দেখি, ওইটা হ্যাঁ ডকুমেন্ট হ্যাঁ, থেকে যায়, বুঝলে? ও আচ্ছা আচ্ছা, জি স্যার, ডকুমেন্টে এয়ারটেল হাই রেট এয়ারটেল এপিসোড, এয়ারটেল দেখবো যে জি এয়ারটেল রেট, আমরা ওখানে দুইটা দেখা যায়, এয়ারটেল একটা চেম্বার আছে, ইলেকট্রোড, ভেন্টিকুলার একটা লিড আছে, তাহলে এয়ারটেল লিড নেবে, ভেন্টিকুলার লিড নেবে, ওখানে দেখা গেছে জি স্যার, এয়ারটেল রেট ভেরি হাই, তাহলে বোঝা গেছে জি স্যার, এয়ারটেল হাই রেট একটা এপিসোড ছিল একটা। কথা কি বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা, জি স্যার, এরকমই লেখা স্যার, দেখলাম স্যার গাইডলাইনে স্যার, না, এগুলো তোমাদের আসলে তোমাদের পক্ষে বোঝা, এগুলো আমাদের ইপিড জিনিসগুলো, মানে জি স্যার, সাইলেন্ট এপ গুলো হয়। এখন বলা হচ্ছে এ এপ এর চিকিৎসা লাগবে, বুঝলে? যেগুলো ও ডিভাইস আচ্ছা, দিয়ে ডিটেক্টেড করা হচ্ছে, সেগুলো জি স্যার, এগুলো ক্যান স্ট্রোক করতে পারে। হ্যাঁ জি স্যার, জি স্যার, কথা কি বুঝতে পারছো? সিআইইডি, জি স্যার, জি স্যার, কার্ডিয়াক ইমপ্লান্টেবল ইলেকট্রিক্যাল ডিভাইসেস দিয়ে যেগুলো স্যার ডিরেক্টেড হ্যাঁ, হচ্ছে স্যার, হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে কোনো? স্যার নরমাল অ্যাট্রিয়াল রেট কত স্যার? মানে কখন একটা ইসিজি দিয়ে স্যার একটা কোশ্চেনে অস্পির একটা কোশ্চেনে ছিল স্যার যে একটা ইসিজি দিয়ে এটা অ্যাট্রিয়াল রেট কত, ভেন্ট্রিকুলার রেট কত স্যার? অ্যাট্রিয়াল রেটটা স্যার আমরা কিভাবে ক্যালকুলেট করবো স্যার? বাই পিএফ দিয়ে, ইসি দিয়ে, পিএফ দিয়ে, পি টু পি। জি স্যার, সেই ক্ষেত্রে স্যার নরমাল অ্যাট্রিয়াল রেটটা কত হবে স্যার? হ্যাঁ, ভেন্টিকুলার রেট কত থাকে নরমালি? স্যার মানে 60 to 100 স্যার নরমাল। এটাকে এটা 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 এই এয়ারটেল রেট ভেন্টিকুলার রেটটা করতে গেছে, এয়ারটেল কন্ডাকশনাল ভেন্টিকুল আইছে, এটা তো এয়ারটেল রেট ইজ কন্ডাক্টেড টু দি এভিনিট টু দি ভেন্টিকল, ঠিক না? এই যে তুমি 60 to 100 বললে, তাহলে জি স্যার, প্রত্যেকটার আগে পিওএফ আছে, ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। তো এই জি স্যার, কিউআরএস হলো তোমার ভেন্টিকুলার রেট, আর পিটা হলো এয়ারটেল রেট, তো দুটো সমান, একই রেট সমান। কথা কি বুঝতে জি পারছো? স্যার, জি স্যার, হ্যাঁ, দুইটা সমান। জি স্যার, আমি কথা কি বুঝতে পারছি তোমাকে? জি স্যার। স্যার অ্যাট্রিয়াল ফ্লাটারের ক্ষেত্রে যেমন স্যার হয় স্যার যে মানে এই তুমি মানে এয়ারটেল ফ্লাটার বাদ আছে, নর্মাল তুমি জিজ্ঞাসা, ফ্লাটারের ক্ষেত্রে এয়ারটেল রেট অনেক বেশি থাকে, 400 থেকে 500 400 এরকম থাকে এয়ারটেল ফ্লাটার, বুঝলে? এফ জি থেকে স্যার, আরো বেশি থাকে, বুঝলে? এয়ারটেল জি টেকনিক্যালি অনেক বেশি থাকে এয়ারটেল রেট। জি এয়ারটেল স্যার, রেট গুনবা বাই পিওএফ দিয়ে, আর এয়ারটেল টেকনিক্যাল দিয়েও পিওএফ যদি দেখা যায়, পিওএফ দিয়ে বোঝাতে হবে। আমরা মেনলি জি স্যার, ইন্টারকার্ডিয়াক সিগন্যাল দেখে আমরা বুঝতে পারি, আর ক্লিয়ার কাট দেখতে বুঝতে পারি, বুঝলে? জি স্যার, যদি রাইট এর আমাদের লেফট এর একটা ক্যাথারে রাখো, ওখানে সিগন্যাল আসে, তাহলে তুমি বুঝতে পারবে যে এয়ারটেল রেট কত আছে। কথা কি বোঝাতে পারছি? জি স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বলো। হ্যাঁ।